আসসালামু আলাইকুম। একটা জিনিস যখন মনে করি, মনে হয়, তখন বুকের ভেতরটায় প্রচণ্ড চাপ আসে। অনেক সময় মাঝে, মাঝে হালকা দম বন্ধ হয়ে আসে। আবার এমন হয় চিন্তা শক্তি থেমে যায় একটা বিষয় নিয়ে। যে একটা জুলাই বিপ্লবের পর আমরা যে সরকার পেয়েছি, এই সরকার প্রধান আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তাকে পেয়েছি। এটা আমি মনে করি আমাদের একটা বড় ভাগ্য। গত ৫৪ বছর স্বাধীনতার পর থেকে যে সরকার দেশ পরিচালনা করছে, যে ব্যক্তি এ দেশ পরিচালনা করেছেন, ইতিহাসের সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে আহ, দেশপ্রেমিক বলে মনে করি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো বুকের ভিতরে চাপটা তখনই হয় যখন বুঝতে পারছি যে এমন একটা মানুষকে আমরা রাষ্ট্রপ্রধান পেয়েও এই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। একে তো তাকে তার জীবদ্দশায়, তার পেছনের ইতিহাসে তাকে এই জাতি মনে রাখে নাই বা এই জাতি তাকে মূল্যায়ন করে নাই। যখন তার ব্যাপারে এই দেশের দু একজন ব্যক্তি বা সরকার প্রধানরা অথবা কোনো দল, কোনো ব্যক্তি খুব বাজেভাবে তাকে অপমান করেছিলেন, বাজেভাবে তাকে হেনস্থা করেছিলেন, সেই সময় এই দেশের মানুষ, সুশীলরা, যাদেরকে আমরা সুশীল বলি অথবা যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, তারা কিন্তু সে প্রতিবাদ করেনি অথবা তার পটেনশিয়ালিটি এদেশের মানুষের কাছে তুলে ধরেন নাই। একটা অবাক বিষয় কি, দেখেন, হ্যাঁ, একটা উদাহরণ দিলে বুঝবেন। গুগলের যে এখন সিইও, সম্ভবত এখন আছে কি জানি না, আমার মানে সর্বশেষ আপডেটে জানা নেই। গুগলের সিইও সুন্দর পিচাই, ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের একজন নাগরিক। গুগলের সিইও সুন্দর পিচাইকে যদি বাংলাদেশে ইউনিলিভার বা আবুল খায়ের গ্রুপ অথবা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান অথবা গুগলের চেয়ে ছোট কোনো প্রতিষ্ঠান যদি তাকে জবের অফার দেয়, সে স্যালারিটা যদি অনেক বড় হয় অথবা তার অনারিয়াম বলি বা পারিশ্রমিক যদি বলি গুগলের চেয়েও যদি বেশি হয়, আপনি কি বিশ্বাস করেন যে গুগলের সিইও সুন্দর পিচাই সেই কোম্পানিতে জয়েন করবে না? এটা কারণ কি? এটার কারণ হচ্ছে সুন্দর পিচাইয়ের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তার পার্সোনাল একটা ভ্যালু আছে। অর্থাৎ তিনি তার জীবদ্দশায় এখন গুগলের সিইও হয়ে সে এমন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না যে প্রতিষ্ঠানের ভ্যালু অথবা সুনাম, ব্র্যান্ড ভ্যালু বলি বা সুনাম বলি, সেটা তার চেয়ে কম। সে সেই দায়িত্ব নেবে না। ঠিক তেমনিভাবে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বলছি যে এমন একটা দেশের দায়িত্ব এবং এমন সময় এই প্রফেসর ইউনূস নিলেন, আসলে তার মতো মানুষের এই ভঙ্গুর দেশ এবং এইরকম একটা মিসম্যানেজমেন্ট একটা সিস্টেমের মধ্যে সে এই সময় একটা যুদ্ধময় পরিস্থিতির সময় সে দেশ পরিচালনার দায়িত্ব নিলেন। এমন একজন ব্যক্তি, আমরা সেই ব্যক্তিকে এরপরও মূল্যায়ন করলাম না। মূল্যায়নটা কিভাবে করলাম না সেটা একটু ব্যাখ্যা দিই অল্পভাবে। দেখুন, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে মানুষটার মনস্তাত্ত্বিক দিক হচ্ছে কাজ করা, অর্থাৎ ক্রিয়েটিভ, প্রোডাক্টিভিটি এবং চিন্তা করা, পজিটিভ চিন্তা করা, সেই মানুষটা মনে করবেন সে ঝামেলায় জড়াইতে চায় না, ঝামেলা সে পছন্দ করে না। এই মানুষটা কাজ করতে আসছেন, সে কাজের বাইরে অন্য কিছু বুঝে না, যেটাকে আপনারা বলেন, যেটাকে কূটনীতি বলেন অথবা ষড়যন্ত্র বলেন, চালাক বলেন, চতুর বলেন অথবা আমলাতান্ত্রিক যে সিস্টেম বা জটিলতা বলেন, এই মানুষটি এটা বোঝে না। এই মানুষটা সারা জীবন তার জীবদ্দশায় কাজ বুঝেন, ডেভেলপমেন্ট বুঝেন, নতুনত্ব বুঝেন, ইনোভেশন বুঝেন, সুন্দর পৃথিবী, সুন্দর কর্ম, সুন্দর জীবন ব্যবস্থা কীভাবে করা যায় এটার রূপে তার ধারণা বুঝেন। এখন এমন একটা দেশে এসে দায়িত্ব নিলেন যে দেশের এগুলোর কোনো ভ্যালু নেই। এদেশের মানুষ, মেজরিটি মানুষ বুঝে পেট ভরে ভাত দিলে তাদের কাছে পৃথিবী ঠান্ডা। পেট ভরে ভাত দিয়ে যদি জাতিকে পদ্মায় নামে চুবানো হয়, এই জাতি চুবানোর কথা বলবে না, বলবে কেন ভাত দিল না। এমন একটা জাতির ইনি দায়িত্ব নিলেন। যাই হোক, তো এখন যে কথা বলছিলাম যে মাঝে, মাঝে এমন হয় যে প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে চাপ লাগে যে একটা মানুষ, এমন একটা মানুষ এই দেশ পরিচালনায় আসলেন এই ৫৪ বছরের ইতিহাসে, সে মানুষটাকে আমরা কাজে লাগাইতে পারলাম না।
এবং তাকে কাজ করতে দিলাম না আমরা শান্তিতে। এটা একদম নিরেট, একদম দেশপ্রেমিক হিসেবে, অতি সাধারণ মানুষ হিসেবে এই কষ্টটা খুব ভয়ানক। এবং এই কষ্টটা, এই এই হতাশা বা এই প্রত্যাশা খুবই মর্মান্তিক মনে হয় আমার কাছে। কিভাবে বলছি দেখেন, ওনার একটা মূল্যায়নের কথা বলি। ধরেন আমাদের এই গত কয়েকদিন আগে যে আমাদের শহীদ ভাই, একজন বিপ্লবী, ইতিহাসের একজন নায়ক হয়ে গেলেন, প্রিয় ভাই, ছোট ভাই শরীফ বিন ওসমান হাদি। তিনি যখন সিঙ্গাপুর হসপিটালে ভর্তি হলেন বা তাকে নেওয়া হলো, তার কয়েকদিন পরেই আমরা মিডিয়াতে দেখলাম সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণ সম্ভবত, উনি ওসমান হাদির ফিজিক্যাল ডেভেলপমেন্টের বা তার শারীরিক খোঁজখবর নিয়ে বাংলাদেশ সরকারের, আমাদের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আপডেট দিয়েছেন খোঁজ নিয়ে। এটা ইতিহাস। এবং দেখুন, এটা আমার জানা মতে বাংলাদেশে এর আগে কখনো ঘটে নাই। এদেশের অনেক সরকার প্রধানরাও সিঙ্গাপুর হসপিটালে গিয়েছিলেন, কিন্তু ওই দেশের সিঙ্গাপুরের সরকার প্রধান অথবা রাষ্ট্রের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাকে দেখতে গেছেন এবং আপডেট দিয়েছেন, ইতিহাস নাই। এটা হয়েছে কিন্তু ডক্টর ইউনূসের সম্মানে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ওনার মতো একজন মানুষ এদেশে যে কতটা প্রয়োজন এবং কতটা যে শক্তি নিয়ে উনি দেশটা চালাচ্ছেন, এই জিনিসটা আমরা কেন বুঝলাম না জাতি হিসেবে? কেন বুঝলাম না? কেন তাকে আমরা সেই জায়গায়, তাকে আমরা হিরো ভাবতে পারলাম না? এখন আসেন, তার ব্যর্থতা কোথায়? আমি তার ব্যর্থতা দেখি না। কিভাবে ব্যর্থতা দেখি না? ডক্টর ইউনূস কোনো পলিটিক্যাল পার্সন না। অর্থাৎ তার এই সরকার প্রধান হওয়া অথবা দেশ পরিচালনা করতে আসা, তিনি তার জীবদ্দশায় রাস্তায় মিছিল দিয়ে রাজনীতি করেন নাই। আমার ভাই, তোমার ভাই, অমুক দল, সমক দল, এই দলের মার্কা, ওই দলের কূটনীতি, এইগুলোর ডক্টর ইউনূস উনি করেন নাই। উনার জীবদ্দশায় উনি গুলিস্তানে মিছিল দেন নাই, উনি পল্টনে মিছিল দেন নাই। উনি বাংলাদেশের কোনো সস্তা রাজনীতিবিদের কাছে ওনার মাথা বিক্রি করেন নাই। উনি বাংলাদেশের কোনো অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদের সামনে উনি নবুয়ত গ্রহণ করেন নাই। উনি এদেশের কোনো সস্তা মূর্খ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হন নাই। যাদের কাছে রাজনীতি মানে কোনো দলের সদস্য হওয়া, ৩০ বছর ওই দলের গোলামি করা, ৪০ বছর ওই দলের সদস্য হয়ে থাকা এবং গর্ব করে বলা আমি ৪০ বছরই দল করি, এই ধরনের কোনো ফাংশনের সাথে উনি সম্পৃক্ত হন নাই। এইটা ওনার ব্যর্থতা। উনি কোনো রাজনৈতিক সভায় সম্মেলনে গিয়ে মাইর খান নাই। উনি কোনো রাজনৈতিক প্রলোভন দিয়ে উনি মামলায় পড়েন নাই। এইটা ওনার জানার ব্যর্থতা। কিন্তু এই দেশ যে এখনো সেই রাজনৈতিক বেড়াজাল থেকে বের হইতে পারেন নাই, এইটা মনে হয় প্রফেসর ইউনূস বোধহয় বুঝতে ভুল করছেন। যে এই জাতি কাছে রাজনীতি মানে হচ্ছে গুলিস্তানের কোনো এক দলের সামনে আপনার মার খেতে হবে, গুলিস্তানের কোনো রাজনীতিবিদের কাছ থেকে আপনার স্যাঁচা খাইতে হবে এবং পুলিশ দ্বারা আপনাকে স্যাঁচড়াইয়া থানায় নিতে হবে। থানায় গিয়ে আপনি রিমান্ডে যাবেন, জেল খাটবেন ১০ বছর, ৫ বছর। এরপর আপনার এসে বলবেন আপনি অনেক বড় নেতা। এই রাজনীতি হয়তো ডক্টর ইউনূস বুঝেন নাই এবং বুঝেন না। তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই ৫৪ বছর পর এই যে মহা বিপ্লব ঘটে গেল দেশে, এই বিপ্লব ঘটার পরে যে ওনাকে যে জাতি, যে ইয়াং জেনারেশন ওনাকে দায়িত্ব বসাইলেন, এই দায়িত্বে বসানোর পরে কিন্তু এই রাজনীতির স্ট্রাকচার বা ফ্রেম থাকার কথা না। যে কথা বলছিলাম, মূলত প্রিয় দেশবাসী যারা আমার এই সংক্ষিপ্ত এই ভিডিওটি দেখবেন, আমি আবার বলছি, আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা এবং অ্যানালাইসিস, এই দেশ আবার একটা গভীর সংকটে পড়তে যাচ্ছে। আপনারা এই আজকের এই দিনটাকে মনে রাখেন। আমি বলছি, আমি সংক্ষিপ্ত বিবেচনায় বলছি, এই দেশ আবার গভীর সংকটে পড়তে যাচ্ছে এবং পড়বে। অলরেডি এই দেশের বিরুদ্ধে কথাটা বলতে গেলে আসলে অনেক সময় মনে হবে মানে যে হাউ ইট পসিবল, বা এটা আসলে কিভাবে বলছি আমি। যেই দেশের এত মত, এত গতি, এত সমাধান, এত এত নেতা, এবং দিন শেষে দেশের আইডিওলজি নিয়ে, দেশের বেসিক বা ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে কাজ করার মতো লোক এদেশে সংকট। যাই হোক, আমি আবারও বলছি, আমার অবজারভেশন বলছে এ দেশে আর একটা গভীর সংকট শুরু হবে
এবং এই যে মহাবিপ্লব হয়ে গেল, এই বিপ্লব প্রতিদিন হবে না। যেহেতু প্রতিদিন হবে না এই বিপ্লব, এই সুযোগটাকে কাজে লাগাবে অসাধু লোকজন। যাই হোক, যে কথা বলছিলাম, যে কষ্টর কথা থেকে আমি জিনিসটা বলছি, আমার কাছে অনুভব হলো আজকে, যাহা এমন একজন মানুষ আমরা পেলাম, সারা পৃথিবী তাকে চিনে, সারা পৃথিবীর বড় বড় ব্যক্তিরা যারা পৃথিবী লিড দিচ্ছে তারা তাকে চিনে, সম্মান করে, শ্রদ্ধা করে, কত ভালো তাকে বাসে। তার সঙ্গে মনে হয় তাদের সম্পর্ক এত সফট এবং এত কোমল এবং এত কাছের। এমন একটা মানুষকে আমরা এই মুহূর্তে দেশ প্রধান হিসেবে পেয়েছি। সেই মানুষটাকে এদেশের আমলারা, এদেশের রাজনীতিবিদরা, এদেশের সুশীলরা নোংরামি করতে করতে লোকটাকে একদম বাজেহাল পরিস্থিতি তৈরি করে ফেলছে। এই লোকটা যে কাজ করবে সকাল সন্ধ্যা, আরে ভাই, এই ডক্টর ইউনূস তো কাজের বাইরে কিছু বোঝে না। এই তো বললাম একটু আগে, উনি তো গুলিস্তানে রাজনীতি করার লোক না। উনি তো জেল, মানে পচা রাজনীতি করে, নোংরা রাজনীতি করে 20 বছর জেল খাটার কোনো নেতা না। আপনারা কি চান যে ডক্টর ইউনূসকেই জেল খেটে আসলো না কেন? গুলিস্তানে মিছিল দিয়ে রাজনীতি করতে আসে, সরকার প্রধান কেন হইল না? এইখান থেকে কি চান এমন একজন নেতা আপনারা চাইছেন? তাহলে এই দেশে আপনাদের কপালে আবার দুঃখ আছে। আপনারা যদি মনে করেন গুলিস্তান থেকে মিছিল করে রাজনীতি হয়ে বড় হয়ে সরকার প্রধান হইতে হবে, তাহলে দুঃখ আছে আপনাদের কপালে। আমাদের দুর্ভোগ আছে সামনে আরো। দেশ পরিচালনা মানে আপনি ভুলে যান যে গুলিস্তান থেকে রাজনীতি করে আসতে হবে, পল্টন থেকে রাজনীতি করে আসতে হবে। দেশের কন্ডিশন এই অবস্থায় নাই। দেশে এখন যেটা সংকট, সে হচ্ছে ডক্টর ইউনূসের মতো লোকের সংকট। দেশে গুলিস্তান থেকে রাজনীতি করে আসা লোকের সংকট না, পল্টন থেকে রাজনীতি করে আসা লোকের সংকট না। এদেশের সংকট হচ্ছে এখন জানাওয়ালা লোক, বিশ্ব পরিচিত লোক, বুদ্ধিমান লোক, সৎ লোক। 40 বছর আপনি একটা দল করছেন, সেই দলের বস্তা টানছেন, সেই দলের সামনে মাথা নত করছেন, সেই দল যা করছে তাই মেনে নিচ্ছেন। এই লিডার এখন এদেশে দরকার নাই। এটা ক্রাইসিস নাই এদেশের। এদেশের ক্রাইসিস ইউনূসের মতো লোক, যার জানা আছে প্রোডাক্টিভিটি, যার মধ্যে আছে আইডিয়া, যার মধ্যে আছে ধারণা কিভাবে একটা দেশকে ডেভেলপ করতে হয়, যার মধ্যে আছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি, যার মধ্যে আছে জ্ঞানের মহাভাণ্ডার। এইটাই দেশের ক্রাইসিস। 54 বছরের ক্রাইসিস হলো এইটা। সেই ব্যক্তি আসলো, একটা বিশাল অভ্যুত্থানের পর এই ব্যক্তি আসলেন, কিন্তু নষ্ট আমলারা, চোর এবং বদমাইশ রাজনীতিবিদরা এবং কিছু বদমাইশ সুশীলদের কারণে লোকটাই এই কাজগুলো করতে পারছে না। তাকে ঘিরে ফেলছে একদম এই নোংরা শক্তিগুলো, চরম আকারে তাকে ঘিরে ফেলছে। তাকে ব্যর্থ করার জন্য তারা একদম ন্যাংটা হয়ে গেছে। এই ধরনের ভণ্ড লোকজন যারা গুলিস্তান থেকে রাজনীতি শিখছে, যারা এই ধরনের নোংরা প্র্যাকটিস করছে 54 বছর, একটা এমন সুন্দর দেশকে তারা একটা তাবেদার বানিয়ে রাখছে। সেই শক্তি আবার ইউনিটের মতো একজন লোককে একদম টেনে হিসড়ে খেয়ে ফেলার মতো অবস্থা। তাই আমি মনে করছি যে যারা, আমি একজন ইয়াং মানুষ হিসেবে, সাধারণ মানুষ বলছি আমার এই মেসেজ, যে ভাই, এ দেশে মনে হয় আবার আপনারা হেরে যাচ্ছেন। মনে হচ্ছে আপনারা আবার হেরে যাচ্ছি। আমরা আবার কোনো এক অন্ধকারের দিকে আমাদের এই যাত্রা শুরু হয়ে গেছে। ইউনূসের মতো লোক, যেহেতু প্রফেসর ইউনূসের মতো লোক এই দেশটাকে ব্যালেন্স করতে পারলেন না, দিলেন না, ভাই পরবর্তী জীবদ্দশায়, পরবর্তী সময়ে এই দেশের হাল ধরবে। একটা ব্যক্তি দেখান, যে ব্যক্তি এরকম একজন সরকার প্রধান আপনারা পাবেন। ইউনূসের দোষ কি? আমি আগেই বলছি, ইউনূসের দোষ, তিনি গুলিস্তান, পল্টন, যাত্রাবাড়ি, দোলাইখাল থেকে রাজনীতি করে আসেন নাই। তিনি সামান্য একজন কনস্টেবলের লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে মাঠ থেকে আসেন নাই। এটা তার ব্যর্থতা। সেই ব্যর্থতার জন্য আপনাদের গায়ে জ্বালা ধরে, পচন ধরছে আপনাদের মাথায়, যে কেন সে আপনাদের মতো সেম কোয়ালিটি হলো না, কেন সে বিশ্ব মঞ্চ থেকে নোবেল গ্রহণ করে, বিশ্ব মঞ্চ থেকে তার অর্জন নিয়ে এই দেশ পরিচালনা করতে আসলেন। আপনাদের মতো গুলিস্তান মাকড়া লোক দিয়ে কেন দেশ চালাচ্ছেন না? এটা আপনাদের, এটা ইউনূসের ব্যর্থতা। কেন চোরের সঙ্গে চোরের সালিশ হলো না? কেন চোরের মতো লোকের সঙ্গে তার চুরি করছে না? এইটা তার ব্যর্থতা। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। এদেশের তরুণরা এবং যারা খুব রাজনীতি বুঝেন না, বুঝতে চান না, কাজ করতে চান,
সন্তান পরিবার নিয়ে এদেশে শান্তিতে বসবাস করতে চান, যারা কারো আগে নেই পিছিয়ে নেই, তাদের জন্য আবার দুর্ভোগ আসতেছেন। এবং যারা ন্যায় এবং ইনসাফের কথা বলেন, দেশের উন্নয়নের কথা বলেন, দেশকে যারা প্রকৃত ভালোবাসেন, আমার মনে হয় তাদের জন্য এই দেশটা আবার একটি কষ্টের জায়গা হবে, একটা বঞ্চিতের জায়গা হতে যাচ্ছে। সেই প্ল্যাটফর্ম আবার তৈরি হচ্ছে। এর জন্য বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি রসদ যোগান দিচ্ছেন, শুরু হচ্ছেন। লক্ষণ আমার কাছে তাই মনে হচ্ছে। ভালো থাকবেন। আফসোস করা ছাড়া আর কিছু নেই। আসসালামু আলাইকুম।